ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি। আমি আমার পরিবারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বুঝতে চায়। তারা চায় টাকাওয়ালা ছেলেদেরকে আমাকে বিয়ে দিতে, এতে যদি ছেলের 50 বছরও বয়স হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। তাই আমিও আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে এসেছিলাম। পালিয়ে গিয়ে আমরা বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের এই বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। না মেনেছিল আমার শ্বশুর বাড়ির লোক, না আমার বাপের বাড়ির লোক। আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করতো, তার বেতন ছিল মাত্র 12,000 টাকা। সেই টাকার মধ্য দিয়ে আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নেই। বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছিল। তাছাড়া নতুন সংসারে টুকিটাকি জিনিসপত্র কিনতে কিনতে যে টাকা ছিল সব শেষ হয়ে গেছিল। এরপর বিয়ের 1 বছর পার হয়ে যায়। আমার হাজবেন্ড যে চাকরিটা করতো, দুর্ভাগ্যবশত সে চাকরিটাও চলে যায়। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন আমার ঘরে খাবারও ছিল না। তারপর একদিন আমি আমার মাকে ফোন করি। ফোন দিয়ে বলি, মা কিছু টাকা ধার দেবে আমাকে? বলেছিলাম তোমাকে কিছুদিন পরে ফেরত দিয়ে দেব, কিন্তু আমার মা আমাকে কোনো টাকাই দেয়নি। এমনকি আমার স্বামীও চাকরি হারিয়ে ফেলে আমার সামনে আসার সাহস পাচ্ছিল না। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর আমি আবারও আমার মাকে ফোন দিই। এবার তাকে খোলামেলা ভাবে বললাম, 2 দিন ধরে কিছুই খাই না, কিছু টাকা ধার দাও, আমি যেভাবেই হোক তোমার টাকা শোধ করে দেব। তখন মা আমাকে উত্তরে বলল, তোরা তো নিজেরাই না খেয়ে আছিস, টাকা ধার নিয়ে আবার শোধ দিবি কি করে? তুই এখন ফোন রাখতে পারিস, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর আমি আবার চোখের জল আটকাতে পারলাম না। সেদিন আমি আর আমার হাজবেন্ড অনেক কান্না করেছিলাম। আমার হাজবেন্ড তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু একটা কথাই বলেছিল, একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দুজন একদম অসহায় হয়ে পড়েছিলাম। দুজন কি করব না করব কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। এত অসহায় লাগতেছিল, কাউকে বলে বোঝাতে পারবো না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই পৃথিবীটা মনে হয় আমাদের মতো কঠিন আর কারণ না। সেদিন আপন মানুষ কাউকে আমরা পাশে পাইনি, সবাই আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। এরপর আমার হাজবেন্ড, আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, সেই রিক্সাটা নিয়ে বেরিয়েছিল চালানোর জন্য। সারাদিন সে রিক্সা চালালো, তারপর রাতে বাসায় ফিরলো। আসার সময় পলিথিনে করে অল্প কিছু চাল, ডাল, আলু, তেল আর 2টা ডিম নিয়ে আসলো। বাজারগুলো এনে আমার হাতে ধরিয়ে দিল, আর আমিও ঝটপট তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। রাতে খাওয়ার সময় দেখতে পেলাম আমার হাজবেন্ডের হাতে ফুসকা পড়ে গেছে। বেচারা আমার মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য যে কি পরিমাণের কষ্ট করেছে, কোনোদিনও সে রিক্সা চালায়নি। সেদিন খাবারের প্লেট হাতে নিয়ে আমরা দুজন অনেক কান্না করেছিলাম। এর কয়েকদিন পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। এরই মাঝে পুজো চলে আসে, কিন্তু আমাদের ঘরে একটা বাজারও ছিল না যে সেটা দিয়ে আমরা রান্না করে খাবো। বিয়ের পর আমাদের দুজনের প্রথম পুজো ছিল। প্রথম পুজোতেই আমরা দুজন সারাদিন না খেয়ে কাটিয়ে দিলাম। সারাদিন না খেয়ে থাকার পর আমার হাজবেন্ড আবারও অসুস্থ শরীর নিয়ে রিক্সা নিয়ে বের হলো। বেশ কয়েক ঘন্টা রিক্সা চালানোর পর আমার স্বামী বাজার করে বাসায় আসলো, আর সাথে আমার হাতে কিছুটা টাকা দিয়ে বলল, তুমি পড়াশোনাটা আবারও শুরু করো। আমি জানি তোমার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল, অনেক শখ ছিল, কিন্তু আমি তাকে বললাম আমি আর পড়াশোনা করতে চাই না। আমার স্বামীর কষ্টের টাকা দিয়ে আমি আরামে পড়াশোনা করতে চাই না, কিন্তু আমার স্বামীর জোরাজোরিতে পড়াশোনাটা আমার আবারও স্টার্ট করতে হলো। এরপর থেকে আমার স্বামী সারাদিন রিক্সা চালাতো, বাসায় এসে কয়েক ঘন্টা ঘুমাতো, আবার রাতে রিক্সা নিয়ে বের হতো। রাতে যদি যেতে নিষেধ করতাম তখন সে আমাকে বলতো রাতে নাকি ভাড়া অনেক বেশি পাওয়া যায়। এরপর বেশ কয়েক মাস একটানা রিক্সা চালিয়ে আমার স্বামী বেশ কিছু টাকা জমিয়েছিল, এবং সেই টাকা দিয়ে আমরা একটা রিক্সা কিনেছিলাম নতুন করে, আর সেই রিক্সাটা আমরা একজনের কাছে ভাড়া দিয়েছিলাম। রিক্সা ভাড়া দিয়ে তার থেকে আমাদের হাতে কিছু টাকা আসতো, আর আমার স্বামী সারাটা দিন কাঁচামালের ব্যবসা করতো। এর পাশাপাশি মাঝরাতে সে আবার রিক্সা নিয়েও বের হতো। মোটামুটি আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকলে কিছুই করার থাকে না। আমরা যার কাছে ওই রিক্সাটা ভাড়া দিয়েছিলাম সে আমাদের রিক্সাটা নিয়ে পালিয়ে যায়। আমার স্বামী অনেক কষ্ট পেয়েছিল ওই দিন। এর কিছুদিন পর আমার মা আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে আমার বড় বোন নাকি আসবে আমার বাসাতে আমাদের নিমন্ত্রণ করতে, আর এই কথাটা আমি আমার স্বামীকে জানাই। তখন আমার স্বামী উত্তরে বলল, তোমার বোন আসলে আমাদের বাসাতে বসতে দেবে কোথায়, তাকে খেতে দেবে কোথায়? আমাদের ঘরে তো তেমন কোনো জিনিসপত্রই নেই। তারপর আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা দিদিকে আসতে হবে না আমাদের বাসায়, আমরা দিদির বাসায় চলে যাব, সমস্যা নেই। এরপর সেই দিন আমরা দিদিদের বাসায় নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, কিন্তু আমরা তেমন একটা ভালো জামা কাপড় পরে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তেমন ভালো জামা কাপড় ছিল না। দেখলাম আশেপাশের আত্মীয় স্বজনরা আমাদেরকে নিয়ে কটু কথা বলছে। তারপর আমার মা আমাকে হাত ধরে রুমে টেনে নিয়ে যায় এবং বলে, কি রে এসব কি পরে এসেছিস, তোদের কি আর কোনো জামা কাপড় ছিল না? তখন আমি আমার মাকে বললাম, আমাদের যেটা আছে সেটাই পরে এসেছি আমরা। পাশ থেকে আমার বাবা বলে উঠলো, ও নিজে এরকম ভাগ্য ডেকে নিয়ে এসেছে, ও চাইলে এগুলো সব ঠিক করতে পারে,
ওই ছেলেটা তোকে এখনো বিয়ে করতে চায়। তুই তো স্বামীকে ছেড়ে দিয়ে চলে আয়, আমরা ওই ছেলের সাথে তোকে বিয়ে দেব, দেখবি তোকে মহারানীর মতো করে রাখবে। ওই ফকিন্নির কাছে থাকার তোর কোনো দরকার নেই। তাদের এ সমস্ত কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বেরিয়ে আসি। বের হয়ে দেখি পাশের রুমে আমার জামাইবাবুকে অনেক রকমের খাবার দিয়ে সবাই আপ্যায়ন করতেছে, কিন্তু আমার স্বামী মাথা নিচু করে এক কোণায় বসেছিল। এটা দেখার পর আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। তখন আমি আমার হাজবেন্ডের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসি, কারণ যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। বাসায় আসার পর স্বামী আমার হাত ধরে বলল, আমি জানি আমার এখানে থাকতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি তোমার বাবা মায়ের কথা মেনে নিতে পারো। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মুখে এইরকম কথা যেন আমি দ্বিতীয়বার আর না শুনি। এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেছে। আমিও আমার লেখাপড়াটা কমপ্লিট করেছি, পাশাপাশি একটা প্রাইমারি স্কুলে চাকরিও পেয়েছি। আমার স্বামীও একটা বেশ ভালো চাকরি পেয়েছে। ঈশ্বরের কৃপায় এখন আমাদের সবকিছু আছে, বাড়ি গাড়ি জায়গা জমি সহায় সম্পত্তি সবকিছুই আছে। আমাদের পরিবারের সাথেও আমাদের এখন ভালো সম্পর্ক, তারা আমার বাসায় আসে যায়, খাওয়া দাওয়া করে সবকিছুই। কিন্তু কেন জানি না তাদের আর এখন আমার মন থেকে টানে না, তাদের সাথে কথা বলতেই যেন আর ইচ্ছে করে না। একটা কথা কি জানেন, আমার আর আমার হাজবেন্ডের যে ভালোবাসা ছিল সেটা এখন দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমি আমার হাজবেন্ডের চোখের মণি, সে আমাকে চোখে হারায়, আমি তার রাজ্যের মহারানী। হ্যালো আমার বিউটিফুল বন্ধুরা, এতক্ষণ ধরে যে স্টোরিটা আপনারা শুনলেন সেটা একটা আপু লাইফ স্টোরি থেকে নেওয়া। এই স্টোরিটা কোনোভাবেই আমার জীবনের সাথে সম্পৃক্ত না। এখন আমি ছোট্ট একটা অ্যাডভাইস দিতে চাই, যদি কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসার মতো ভালোবাসো, কখনো তার হাত ছেড়ে যেও না। তারপর সমাজকে দেখিয়ে দাও তোমরাও কিছু করতে পারো, যেন তোমাদেরকে দেখে সবাই আফসোস করে।